নমস্কার। অনেকদিন পর আবার আপনাদের সাথে, অর্থাৎ ইউটিউব ভিডিও আজকে অনেকদিন পর আবার আপনাদের সাথে শেয়ার করতে পারছি। ভালো লাগছে এটা ভেবে। তবে মোটামুটিভাবে এইটুকু বলতে পারি যে এই সময়টা, অর্থাৎ যে গ্যাপটা আমি লাস্ট ফেব্রুয়ারি মাসে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম অ্যাবাউট ইন্ডিয়ান মার্কেটের গতিবিধি, বিশেষ করে সেবির কিছু নিয়মকানুন হয়ে যাওয়ার পরে একটু বাধা তো আছে কিছু কিছু জায়গায়, যেহেতু আমি সেবি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। তো তারপর থেকে দুটো তিনটে মাস, মানে মার্চ এপ্রিল মে শেষ হয়ে গেছে। আমি জুন মাসের আমরা বাজার স্টার্ট করব, মানে মার্কেট চলবে। যেহেতু জুন মাস শুরু হয়নি, বা আপনারা যখন হয়তো দেখছেন তখন হয়তো জুন শুরু হয়ে যেতে পারে, সব মিলিয়ে এরকম ধরনের কিছু একটা সূচক ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। বাট আজকে অন্য দিকেরও কিছু একটা আলোচনা করার ইচ্ছা আছে, যেটা আপনাদের হয়তো কোনো সময় ভবিষ্যতে কাজে লাগতে পারে। বিশেষ করে যারা টেকনিক্যালস পড়াশোনা করেন, বা আমি টেকনিক্যালস যেহেতু এখনও পড়াশোনা করছি, আমার তো ভীষণ উপকার লাগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই ধরনের এক্সপেরিমেন্ট, কিংবা এই জিনিসগুলো মাথায় রেখে, অর্থাৎ কোন জিনিসগুলো না, যেগুলো আজকে একটু ছোটো ছোটো করে আলোচনা করব। তো আশা করছি এই যে 2-3 মাসের গ্যাপে আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাজারের সারভাইভ হয়েছে, মানে বাজারের যে ইন্ডেক্সের সূচকের যে সারভাইভটা হলো, একটা মাঝখানে পতন হলো, সব মিলিয়ে টিলিয়ে আশা করছি একটা ছোট এক্সপিরিয়েন্স প্রত্যেকেরই হয়েছে। যারা অল্প দিনের জন্য শেয়ার বাজারে এসছেন তাদেরও যেমন এরকম একটা সিচুয়েশন ফেস করতে হলো, আর যারা দীর্ঘদিন ধরে আছেন তারা তো এসব ঘটনা জানেন। এখন ঘটনা হচ্ছে যে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে সেটা হচ্ছে টোটালি টেকনিক্যালস আমরা তো প্রয়োগ করি। আমি বিশেষ করে টেকনিক্যালস নিয়ে চর্চা করি বলে আমি টেকনিক্যালসটার ওপর ওই হিসেবে বলছি। যারা ফান্ডামেন্টাল চর্চা করেন তারা নিশ্চয়ই জানেন ফান্ডামেন্টালসের বিভিন্ন দিক উঠে আসে। তো আমি আজকে বেসিক্যালি যে আলোচনাটা করবো সেটা হচ্ছে মাইন্ড গেম। আমি কেন কথাটা আজকে বলছি যে মাইন্ড গেম, স্টক মার্কেটে প্রচুর সময় এই মাইন্ড গেমটা চলতে দেখা যায়। ইনফ্যাক্ট আমি যদি ভুল না করি তাহলে মেজর পার্ট কিন্তু একটা মাইন্ড গেম। বিশেষ করে যারা ধরুন ডে ট্রেডিং করেন তাদের জন্য তো আছেই, অ্যাজ ওয়েল এজ সুইং ট্রেডিং, কিংবা মার্কেট যখন একটা ট্রিমেন্ডাস ঊর্ধ্বগতিতে ওপরের দিকে যায়, কিংবা কোনো কারণে প্যানিক নিউজে যখন বাজার নিচের দিকে আসে, তখনও কিন্তু এই মাইন্ড গেমটা চলতে থাকে। যদিও আমি আমার স্টুডেন্টদের সাথে একটা গ্রুপ মিট করেছিলাম অনলাইনে, সেখানে এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। যদি কেউ মিস করে থাকেন আমার স্টুডেন্টরা, যারা শুনে নিতে পারেন, মানে আজকের সারাংশটা শুনলে বুঝতে পারবেন। তখনই একটাই কথা বলার চেষ্টা করেছিলাম, এই যে ধরুন এতগুলো 2-3 মাস গেল, এই 2-3 মাসের মধ্যে সূচক নিচে 21,800, মানে আমাদের আলোচনার বিষয়বস্তুতে ছিল। কোন এপিসোডে ছিল সেটা আমি আশা করছি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো। একটা হচ্ছে জানুয়ারি মাসে, একদম প্রথম জানুয়ারি মাসে একটা 1 ঘন্টার ভিডিও করেছিলাম, মানে টেকনিক্যালস আলোচনা করতে করতে 1 ঘন্টা। যারা শুনেছিলেন প্রায় 6,000 মতো ভিউজ ছিল ওর মধ্যে, অর্থাৎ যারা একটু ধৈর্য ধরে ছিলেন, শুনেছেন, আশা করছি তারা কিন্তু তখনই স্টোরিটা বুঝতে পারছিলেন। কিন্তু তখন সূচক কিন্তু ওই জায়গায় আসবে এরকম একটা ভাবনা চিন্তা হয়তো অনেকের মধ্যে ছিল না। বাট আমাদের যে আলোচনাটা ছিল এক্স্যাক্টলি এখনও সেই আলোচনার বাইরে যায়নি। অর্থাৎ এই যে 2-3 মাস হয়তো আমি আপনাদের সঙ্গে ভিডিওতে আসতে পারিনি, কিন্তু বিষয়বস্তু যে খুব যে গ্রিপের বাইরে চলে গেছে তা নয়, ইন্ডেক্স স্পেসিফিক। আর ফেব্রুয়ারি মাসে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানেও কিন্তু আমি কিছু ওয়েট অফ এভিডেন্স নিয়ে আলোচনা করেছিলাম সেবিন নিয়ম মেনে। সেখানেও কিন্তু কিছু হিন্ট দেওয়া ছিল টেকনিক্যালসের, যেগুলো যদি আপনারা একটু দেখতেন তাহলে হয়তো এই যে আগামী এই বিগত 2 মাসে যে বাজারের যে উত্থানটা হলো সেটা কিন্তু অনেকটা ধরা গেছিলো বলে আমার ধারণা। তো এই কারণেই আজকে মাইন্ড গেমের কথাটা বলছি। দেখুন, বাজারে অনেকে বলেন অনেকে কিছু জানে, কে বলছে আমি জানি না, এই ধরনের ব্যাপার স্যাপার চলতে থাকে, সেটা ফান্ডামেন্টালি হোক বা টেকনিক্যালসই হোক। কিন্তু বাজারে একটা শ্রেণী আছে যারা রিটেল, যারা ইনভেস্টর, তাদের মতিগতি কি হতে পারে সেটা তারা মেজর করতে পারে, এবং মেজর করতে পারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে।
অর্থাৎ আপনি মাইন্ড গেম তো কিসে ভয় পান, কারণ অর্থলগ্নি করেছেন। তো বাজারের এই দোলাচলটা তারা বেশ কন্ট্রোল করতে পারে বলে আমার ধারণা। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো সেই কারণে যদি টেকনিক্যালসের প্রয়োগ করে ঠিকঠাকভাবে সূচকের ওপরে নজর রাখা যায়, তাহলে এই কিউগুলো কিন্তু পাওয়া যায়। অর্থাৎ কোথায় আসতে পারে, কত দূর যেতে পারে, বা কোথায় কোথায় লজিক্যাল সাপোর্ট এরিয়া আছে, সব সময় যে ঠিক হবে কখনোই নয়। তো এইরকম মাইন্ড গেম নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। আপনারা যদি টেকনিক্যালসের বিভিন্ন জায়গা দেখেন, যেটা আমরা টেকনিক্যালসের বলি সাইকোলজি অ্যান্ড ফিলোসফি, আমি যেটাকে মাইন্ড গেম বলছি। কারণ আলটিমেটলি ডে ট্রেডিং যারা করেন তাদের সঙ্গে তো একটাই ইকুয়েশন, যে এটা হচ্ছে জিরো সাম গেম, অর্থাৎ আপনি জিতছেন মানে কেউ একজন হারছে। এইটা একটা বুদ্ধির খেলা চলে। আর ফিউচার অপশনস বা ডেরিভেটিভে তো সেটা পুরোপুরি জিরো সাম গেম। ফলে আপনাকে দুর্বল করাটা হচ্ছে আপনার অপোনেন্ট যারা আছে তাদের মেন কাজ। এটাকেই আমি আমার ভাষায় মাইন্ড গেম বলছি। তো আগামী সময় কিন্তু এটা হতে থাকবে। সেই কারণে আমার ব্যক্তিগত ধারণা, যেভাবেই বাজারকে দেখুন না কেন, আগামী এই যে 2025-এর যতটা সময় বাকি আছে সেটা কিন্তু চলতে থাকবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। এবার আসছি নেক্সট আর একটা পার্টে। সেটা নেক্সট পার্টটা হচ্ছে, দেখুন আপাতত বাজারে বেশ ইনভেস্টার মহলের মধ্যে, মানে এস ইনভেস্টার, আমি যদি বলি এস ইনভেস্টার এই কারণে বলছি, যারা ধরুন যাদের নাম আপনার প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মিডিয়াতে, সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে, সেটা ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে, এবং আমি টু সে এখন যেটা বেশি চলে ইউটিউবের মাধ্যমেও তাদের অনেক পডকাস্ট বা অনেক ধরনের বক্তব্য থাকে। এরকম প্রচুর নাম আপনারা জানেন। আমি হিন্ট দিয়ে বলছি, আমি কাউকে উদ্দেশ্য করে বলার চেষ্টা করছি না, কারণ সেই যোগ্যতা আমার নেই। তবুও এনাদের মধ্যেও দ্বিধা বিভক্ত হয়ে আছে যে সূচক যখন 22,000 থেকে উঠে আজকে এখন 25,000-এর ক্লোজিং দিতে পারবে কি পারবে না, এরকম একটা জায়গায় আছে। মানে কিছু কিছু মহল এস ইনভেস্টার মনে করছেন যে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি এখন সূচক ভিত্তিক কিছু হবে না। যখন বলেছেন তখন থেকে কিন্তু বাজার অলরেডি 2,000 পয়েন্ট উপরে চলে এসেছে। কেউ কেউ মনে করেছেন যে এই বছরই হয়তো আমরা নতুন হাই দেখতে পাবো, আবার কেউ কেউ মনে করছেন আমরা হয়তো নতুন লো দেখতে পারি, আবার একটা শ্রেণী মনে করছেন যে বাজার একটা রেঞ্জের মধ্যে থাকবে। ফলে আপনি যদি দেখেন যে ধরনের নাম বা ইনস্টিটিউশন তারা প্রেডিক্ট করছে, যে একই দিনে দাঁড়িয়ে কেউ বলছেন যে বাজার আগামী 2-3 বছর কিছু হবে না, কেউ বলছেন বাজার এই বছরে নতুন হাইট সম্ভাবনা নেই, নতুন লোয়ের সম্ভাবনা আছে। এখনও যদিও নতুন হাই করেনি, কিন্তু যেখান থেকে এই কথাগুলো চলছিল সেই সময়গুলো থেকে যদি দেখেন, তাহলে বোঝা যাবে যে কেউ না কেউ তো রাইট হবেই অবভিয়াসলি। তো তাদের মধ্যে যদি দোলাচল থাকে, আমরা ছোট ইনভেস্টর, ছোট ট্রেডার, আমাদের মধ্যে তো এই প্রবলেমটা থাকবেই। ফলে শেয়ার বাজারকে যদি ট্যাকটিক্যালি দেখতে হয়, তাহলে কিন্তু এবার একটু পড়াশোনা করেই করতে হবে বলে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। বারবার মানে কারোর কথা শুনে কিছু করাটা এই মুহূর্তে বোধহয় একটু ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যাবে। তো সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা, আশা করছি এখন এই ধরনের ইউটিউবে প্রচুর ভালো শিক্ষামূলক অনুষ্ঠান এখন দেখতে পাওয়া যায়। বিশেষ করে আমি এই যে 2-3 মাস ধরুন আপনাদের সাথে আমি ইউটিউব দিইনি, কিন্তু আমি আমার কাজ ভেতরে অনেক কিছু করেছি, আই মিন টু সে আমিও অনেক জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি, প্রচুর ভালো ভালো পডকাস্ট দেখেছি, কথাবার্তা শুনেছি। আসল যদি জিনিসটা ভাবেন, সেটা হচ্ছে টাকাটা তো আপনার, লগ্নি করার আগে বেশ ভালো করে চিন্তাভাবনা করে নেবেন। তারপরে সেটা যেখানেই হোক, ইকুইটি, ডিরেক্ট ইকুইটি মানে স্টক মার্কেট, অর ইনডাইরেক্টলি ইকুইটি মানে থ্রু মিউচুয়াল ফান্ড, একটা কথা আমি বুঝতে পারছি, যেটা খুব পরিষ্কার, যেটা এক্সপিরিয়েন্স থেকেও বলছি, বেশি টাকা নয়, বেশি দিন ধরে শেয়ার বাজারে থাকার চেষ্টা করুন বা ইকুইটি মার্কেটে থাকার চেষ্টা করুন। সময়টা, টাইম ফ্রেমটার কথা বলছি, যত বেশি দিন থাকবেন এবং হুড়োহুড়ি না করলে আমার মনে হয় আগামী সময় বাজার রিওয়ার্ড দিয়ে যাবে। সেটা ডিরেক্ট ইকুইটি হতে পারে আর ইকুইটি লিঙ্কড মিউচুয়াল ফান্ড। যদিও আমি মিউচুয়াল ফান্ডের খুব একটা বেশি বুঝি না, তার জন্য আপনাদের অনেক তথ্য আপনাদের হাতে থাকে, তবু আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে। আজ যেটা মনে হয়েছে
সেটা হচ্ছে সম্পূর্ণ নিজের ওপর ইনভেস্টমেন্ট করুন। নিজের ওপর ইনভেস্টমেন্ট মানে পড়াশোনাটা করুন, যেখানেই হোক, যত অল্পই হোক, শুরুটা করুন। তাহলে বুঝতে পারবেন যে এডুকেশনটা স্টক মার্কেটে কতটা কাজ দেয়। সময় ভিত্তিকে এটা কিন্তু আপনাকে সার্ভাইভ যেমন করাবে, তেমন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। তো এরকম ছোটো ছোটো আলোচনা এখন থেকে চালাতে থাকবো। সঙ্গে অবশ্যই সূচকের একটু বিশ্লেষণ করে নিই, তারপরে সূচক বিশ্লেষণ শুনে নিয়ে শেষ পার্টেও টেকনিক্যালসের উপরে দু একটা ছোটোখাটো কথা আমার বলার ইচ্ছা আছে, যেহেতু অনেকদিন পর আপনাদের সাথে এসছি, এইটুকু সময় আমি নিয়ে নিচ্ছি। তো চলুন আপাতত একটুখানি ইন্ডেক্সটাকে বিশ্লেষণ করে নেওয়া যাক, তারপরে ফিরে এসে শেষ পার্টে কিছু অন্য টেকনিক্যালস নিয়েও আলোচনা করার চেষ্টা করছি। 2025-এর মে মাস শেষ হয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে আলোচনা করব। বিশ্লেষণ করার চেষ্টা করছি মাত্র টেকনিক্যালসের কিছু প্রয়োগ দিয়ে, যেটা সম্পূর্ণই শিক্ষামূলক দিক থেকে। যে স্ক্রিনটা আপনারা দেখছেন তার বাঁদিকে আছে নিফটি স্পট ডেলি, মাঝখানে আছে উইকলি নিফটি এবং একেবারে ডান দিকে আছে মান্থলি নিফটি। যেহেতু মে মাস 2025 শেষ হয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে আলোচনা। তো প্রথমে আমি ব্রডার ভিউয়ে মান্থলি চার্টের পরিপ্রেক্ষিতে একটু নিফটির অবস্থানটা কোথায় সেটার বিশ্লেষণ করার চেষ্টা করছি। সূচক বন্ধ হয়েছে 24,750 এবং সর্বোচ্চ যে স্তরটা দেখিয়েছিল এই মাসের মধ্যে সেটা হচ্ছে 25,116। আপাতত আমি এখানে যেটা ড্র করে রেখে দিয়েছি সেটা হচ্ছে প্লেন সিম্পল 13 মুভিং অ্যাভারেজ। 13 এখানে মান্থ হবে, সিম্পল যেটা রেড লাইন, আর একটা হালকা উপর থেকে যে ডটেড লাইনটা দেখছেন যেটা ডাউনওয়ার্ডস ট্রেন্ড লাইন ছিল। ছিল এই কথাটা এই কারণে বলছি, যখন মার্চ মাস শেষ হয়েছিল তখনও সেটা ক্রস হয়নি। গত এপ্রিল 2025-এ প্রথম ক্রস করে ক্লোজিং দেয় এবং তার সাথেই 13 মান্থ মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং দেয়, যেটা এতদিন এখানে নিচে অবস্থান করছিল অন্তত লাস্ট 3 মাস। স্বভাবতই একটা পজিটিভ ক্লোজিং হিসেবে আমরা ধরতে পারি, যারা চার্টিক্যালি বিভিন্ন জিনিসের সমালোচনা করি বা চার্টিক্যালি বিভিন্ন জিনিসের পর্যায়ক্রমে চিন্তা ভাবনা করি যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। ফলে মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং 13 মান্থের গত এপ্রিল মাসের সূচনাটা কন্টিনিউ করেছে মে মাসে। এখন সামনের দিকে যেটা জায়গা সেটা হচ্ছে অবশ্যই যদি কোনো বাধা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে প্রিভিয়াস যে টপ 25,907 এবং অবভিয়াসলি এভার হাই 26,277। যেহেতু পজিটিভভাবে বন্ধ হয়েছে এবং ট্রেন্ড লাইন ডাউন ট্রেন্ড লাইনের উপরে এবং মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং, আপাতত এই মুহূর্তে যে নিচের দিকের যে সাপোর্ট এরিয়া আছে, খুব স্বভাবতই যেহেতু এটা মান্থের ক্যান্ডেল, 23,900 রাউন্ড নাম্বার, কারণ মান্থ লো এবং মান্থের হাই মে মাসের যথাক্রমে 25,116 ন্যাচারাল রেজিস্ট্যান্স এবং 23,930, সেটাকে আমি রাউন্ড নাম্বারে 23,900 একটা রাউন্ড নাম্বারে সাপোর্ট এরিয়া, যেটা লাস্ট মে মাসের লোয়েস্ট পয়েন্ট। এবং যদি দেখা যায় 23,870 মানে অলমোস্ট 23,900, যেটা মার্চ মাসের হাই, এবং 23,807 যেটা ফেব্রুয়ারি মাসের হাই। ফলে সব দিক থেকে দেখলে দেখা যাচ্ছে যে নিচের দিকে 23,900 আমরা টেকনিক্যালি একটা ন্যাচারাল সাপোর্ট এরিয়া আইডেন্টিফাই করে রাখতে পারি, যে যদি কোনো সময় সূচক এখানে আসে তাহলে সেটা একটা সাপোর্টের ভূমিকা পালন করবে। তাহলে সব দিক থেকে বিচার বিবেচনা করলে দেখা যাচ্ছে যে সূচকের গতিবিধিতে ডাউনফলের পর যে একটা স্লাইটলি পজিটিভ বায়াস দেখিয়েছিল সেটা কনভার্ট হয়েছে আরেকটু পজিটিভ দিকে। পরের দিকে কি হবে না হবে আমরা আলোচনা এখানে করব না, যেটা করব সেটা হচ্ছে ট্রেন্ড, যেটা টেকনিক্যালের মেইন বিষয়বস্তু, সে ট্রেন্ডের পরিবর্তনটা হয়েছে পজিটিভ সাইডে, সেই হিসেবে আমাদের চিন্তাভাবনা পজিটিভ দিকে রাখা যেতে পারে। সামান্য এই ট্রেন্ডের পরিপ্রেক্ষিতে কনফার্মেশনের জন্য আমরা যদি উইকলি এমএসিডির স্লোপটা দেখি, যেটা নভেম্বরের টপের পর থেকে, সেপ্টেম্বর 2024-এর টপের পর থেকে যে ডাউনওয়ার্ড স্লোপটা ছিল, সেটা লাস্ট মান্থের এই যে এমএসিডি হিস্টোগ্রামের স্লোপ, যেটা হিস্টোগ্রাম আকারে আছে, অর্থাৎ মে মাসের ভ্যালু যদি আমরা দেখি
1332, আর তার আগের ভ্যালুটা ছিল 1330। তাহলে সামান্য একটা পরিবর্তন, ডাউন ট্রেন্ডটা আটকেছে বলে এই ইন্ডিকেটরের পরিপ্রেক্ষিতে ইন্ডিকেটর যে আটকেছে সেটার একটা এই আভাস পাওয়া যাচ্ছে। এবার দেখার বিষয় একটাই, এই নেক্সট মান্থ অর্থাৎ জুন জুলাই কনসার্ন, এটা কন্টিনিউ করতে পারে কিনা, সেটাই এখন লং টার্ম চার্টের পরিপ্রেক্ষিতে দেখার বিষয়। ফলে মান্থলি চার্ট একটু হলেও ট্রেন্ড রিভার্স করে ওপরের দিকে যে অগ্রসর হচ্ছে, তার গতিতে যে শক্তি পেয়েছে সেটা কিন্তু চার্টের মধ্যে রিফ্লেকশন হচ্ছে। এইবার চলে যাই আমরা উইকলি চার্টে, মান্থলির পরে উইকলি। উইকলিতেও আমি সেম কন্ডিশন রেখেছি, একটা ট্রেন্ড লাইন যেটার উপরে যাওয়া, নিচে আসা, আবার উপরে যাওয়া, অর্থাৎ লাস্ট 5-6টা সপ্তাহ যদি দেখি, তাহলে তার পরিপ্রেক্ষিতে আবার একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ডেভেলপ হয়েছে, সেটা আমি আলোচনা বিশেষভাবে করতে চাইছি। ফার্স্ট অফ অল হচ্ছে, এখানেও আমি সিম্পল 13 মুভিং অ্যাভারেজের ভ্যালুতেই অবস্থান করছি, অর্থাৎ এটা 13 উইক, আগেরটা ছিল 13 মান্থ, এটা ছিল 13 উইক। নাম্বারটা একই আছে, সিম্পল। যথাক্রমে ক্লোজিং তারপরে মেনটেন করা, অর্থাৎ তার একটা স্ট্রেংথ বোঝায়, সেই স্ট্রেংথটা কন্টিনিউ করছে সপ্তাহ 1, 2, 3, 4, 5, 6, 7টা সপ্তাহ, শেষ 7 সপ্তাহ মেনটেন করছে। ইন্টারেস্টিং যেটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমার হিসেবে, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, অর্থাৎ 25,116, যেটা মান্থলি চার্টেও আমরা দেখলাম, এবং উইকলি চার্টেও যদি দেখা যায়, তাহলে 25,116 এবং 24,378, আমি রাউন্ড নাম্বার যদি ধরি তাহলে 24,350, এই ক্যান্ডেলটার মধ্যেই লাস্ট 2 সপ্তাহের প্রাইস অ্যাকশন অবস্থান করছে। মানে আমরা ধরে নিতে পারি, এটাকে আমরা বলতে পারি যে একটা কম্প্রেস মোডে প্রাইস অ্যাকশন চলছে। না ওপর দিকে 25,116-র ওপরে যেতে পারছে, না 24,350 ভেঙে ট্রেড করছে। ফলে এই দুটো ক্যান্ডেল পরিপ্রেক্ষিতে, এবং লাস্ট উইকের ক্যান্ডেলটাকেও যদি আমরা ধরি, তাহলে এই টোটাল ব্যাপারটা এই 25,116 ভার্সেস 24,350 উইথ ফিল্টার, এর মধ্যেই চলছে। আইদার আর অর সাইডে প্রাইস অ্যাকশনের মুভমেন্ট, অর্থাৎ নিফটি যদি 25,116, সামান্য ফিল্টার দিয়ে 25,125 করে রাখতে পারেন, মনে রাখার মতো জায়গা, যদি ক্রস করতে পারে, তাহলে কিন্তু প্রাইস অ্যাকশন ইঙ্গিত দেবে যে একটা পজিটিভ ওপরের দিকে যাওয়ার ইঙ্গিত। যদিও তার আগে 25,212, 25,234, এটা কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ কোনো কারণে 25,125 যদি ক্রস করে, অ্যানাদার 100 পয়েন্টস আগের প্রিভিয়াস যে দুটো ক্যান্ডেল উইক আছে, সেই ক্যান্ডেল উইকের টপ তৈরি হয়ে আছে। ন্যাচারালি ওটা আমাদের কাছে সবসময় টেকনিক্যালস যারা চর্চা করি, ওটা একটা সাপ্লাই জোন হিসেবে চিহ্নিত হতে পারে। ওটা ক্রস করবে কি করবে না, কান প্রেডিক্ট। করলে ভালো, না করলে খারাপ, ওটা রেজিস্ট্যান্সের কাজ করবে। ঠিক সেইভাবেই 24,350 উইথ ফিল্টার যদি ভেঙে কোনো সময় সূচক ট্রেড করতে শুরু করে, বা সূচকের গতিবিধি যদি চলতে শুরু করে নিচের দিকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে সূচকের মধ্যে নিচের দিকে নাবার একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি। তো এইটা হচ্ছে নিফটি উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে আমার ছোট্ট বিশ্লেষণ। এবং যদি এর পরিপ্রেক্ষিতে আমি যদি শুধু এমএসিডি, উইকলি এমএসিডি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে যে চার্টের যে পরিবর্তনটা হয়েছে, সেই স্লোপটা ধীরে ধীরে পজিটিভ থেকে আরেকটু পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করছে, যেটাও একটা ইন্ডিকেশন যে ট্রেন্ড কন্টিনিউ এখনো করছে। এখন দেখার বিষয় পরবর্তী সপ্তাহ থেকে বা পরবর্তী সময় থেকে, অর্থাৎ জুন মাস নতুন শুরু হবে, তখন থেকে বাজারের গতিবিধি কি কি হতে পারে। এইবার চলে যাচ্ছে একেবারে কমপ্লিকেটেড জায়গা, যেটা হচ্ছে ডেইলি চার্ট। ডেইলি চার্টে যদি দেখা যায় যে পতনের পর থেকে যেভাবে বাজার প্রসেস করে উপরের দিকে যাচ্ছে, সেখানে আমাদের এটাও একটা রেড লাইন। আপনারা যারা আমার পুরোনো সময় ভিডিওগুলো দেখে আসছেন, আমি 13 ডিএমএই ইউজ করি ইন্ডেক্সের ক্ষেত্রে, এখানেও এটা 13ই আছে। তো একবার নিচে, তারপর একবার আবার উপরে, আবার একবার নিচে, এরকম একটা ব্যাপার চলছে। তো যাই হোক, যদি খুব সূক্ষ্মভাবে দেখা হয়, তাহলে এবারে মনে হচ্ছে যে ভ্যালুয়েশনটা একটু কজ অফ কনসার্ন, অর্থাৎ পরপর 3টে ক্লোজিং প্রায় নিচের দিকে হয়েছে।
যদিও এর লাস্ট সপ্তাহের বৃহস্পতিবার দিনের ক্লোজিংটা খুব ডাইসি, এনিওয়ে সেটা মুভিং অ্যাভারেজের গায়ে গায়ে ছিল, বাট কোথাও না কোথাও যদি জুম করে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে স্লাইটলি ওপরেই ক্লোজিংটা ছিল। ফলে এই ক্লোজিংটা নিচে, এটা একটা ওপরে আবার একটা নিচে, এরকম একটা স্পট নিফটির পরিপ্রেক্ষিতে হয়ে আছে। ফলে এখানে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছি না এবং এটা একটা ইনডিসিশন হয়ে আছে। এবার আমি এখানে নিচের দিকে দুটো লাইন ড্র করেছি, দুটো ব্লু লাইন, আর যথাক্রমে ওপরের দিকে একটা একটু গেরুয়া রঙের, একটা ব্লু এবং একটা রেড। এই লাইনগুলোর মাহাত্ম্য বা তারতম্যগুলো আমি আলোচনা করার জন্য ডেইলি চার্ট একটু কমপ্লিকেটেড হলো। প্রথম কথা, এইগুলো যদি দেখেন তাহলে আপনারাও বাড়িতে এই যে টোটাল র্যালিটা নিচ থেকে হচ্ছে, অর্থাৎ 21,743-এর পর থেকে, রাউন্ড নাম্বার 21,740 ধরলে অসুবিধা নেই, এবং এখানে যেই 25,116, এর মধ্যে যদি একটা ফিবোনাচি ড্র করেন এই ট্রেন্ডের মধ্যে, তাহলে এটা হচ্ছে 23% আর এটা হচ্ছে 38%। এবং আগের যে বটমগুলো আছে সেটা মোটামুটি সবই এই 38%-এর মধ্যে, অর্থাৎ 23,800 রাউন্ড নাম্বার ডেইলি চার্টের পরিপ্রেক্ষিতে। এবং তার আগের যেটা আছে সেটা মোটামুটি ভাবে ধরুন 24,300-র আশপাশে। তাহলে 24,300 আর 23,800, এটা হচ্ছে এই দুটো লেভেলস অ্যাজ পার ফিবোনাচি। এবং যেহেতু তার উপরে আছে, অর্থাৎ এই লাইনগুলো অ্যাজ এ সাপোর্ট কাজ করতে পারে, বা এখানে এলে বাজারের একটা গতিবিধি পুনর্বিবেচনা করতে হবে। ওপরের দিকে এইটা একটা জায়গা যেটা হচ্ছে 25,200। মাল্টিপল জায়গা আছে এখান থেকে। লাস্ট যখন এই ক্যান্ডেলটা পড়েছিল তার লো, এটার ক্লোজিং তার নিচে, এর টপটা এখানে, এর টপটা এখানে। ফলে 25,200 হচ্ছে, যেটা আমরা আগেও আলোচনা করলাম মান্থলি চার্টে, যে 25,125-এর উপরে 25,200, 225, এইটা একটা জোন যেখান থেকে বাজার আহ, গতিবিধি কি করে সেটা দেখার মতো। আমার কাছে কজ অফ কনসার্ন এই চার্টের পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে এই যে বাজার পড়ার সময় যে গ্যাপটা তৈরি করে বাজার পড়েছিল, সেই গ্যাপের মধ্যবর্তী স্থান, অর্থাৎ টোটাল যদি আমি এটাকে জুম করে আপনাদের দেখাই, তাহলে গ্যাপটার লোয়েস্ট পয়েন্ট হচ্ছে 25,740 উইথ রাউন্ড নাম্বার, এবং এই ক্যান্ডেলের হাইটা হচ্ছে 25,640। ঠিক এই 100 পয়েন্ট আগামী দিনে একটা পাহাড় প্রমাণ রেজিস্ট্যান্সের ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ কোনো কারণে সূচক যদি এই সমস্ত জায়গায় আহ, কোনো একটা সময়, মাসের যখনই হোক, সপ্তাহের যখনই হোক, পৌঁছবে, তখন কিন্তু আমাদের এই জায়গাটা ভেরি কেয়ারফুল থাকতে হবে এখানে কি ধরনের বিহেভিয়ার হচ্ছে। এটা হচ্ছে ওপরের দিকে যদি কোনো কারণে সূচক যায়। এবার নিচের আলোচনাটা আগেই করে রেখে দিয়েছি যে এই অবস্থায় দাঁড়িয়ে কি করতে হয় বা কি চিন্তা ভাবনা করা যেতে পারে। এবার এর সাপোর্টে আমরা যদি দেখি যেটা আরএসআই, আশা করছি যারা আমার পুরোনো দিনের ভিডিওগুলো দেখেছেন তাদের সঙ্গে মোটামুটি আমার ভিউ তারা জানেন। আমি পার্টিকুলার স্পেসিফিক কন্টেন্টের উপরেই কাজ করি এবং সেটাই দেখতে থাকি। তার মধ্যে ওপরে লং টার্ম আরএসআই 65 ডেজ, এবং নিচে 14 ডেজ আরএসআই, যেটা একটু শর্ট টার্ম। তো অবভিয়াসলি যদি অবস্থানগুলো দেখা যায় তাহলে আরএসআই এর গতিবিধি দেখলেই বোঝা যাচ্ছে যে একটা ফ্ল্যাট টাইপের ছোট্ট একটু নিচের মোমেন্টাম তৈরি করে আছে। আর কোনো কারণে 65 ডেজের মেইন যে জায়গাটা, অর্থাৎ এই যে ব্লু লাইন, এটা হচ্ছে 60, মোমেন্টাম যদি ওপরে পায় সূচক, তাহলে সেক্ষেত্রে 60 যদি ক্রস করে, তার জন্য আমাদের কি করণীয়? আগের প্রচুর 65 ডেজের ওপরে অনেক আলোচনা করা আছে, ভিডিওগুলো খুলে দেখলে হয়তো সেটা পুনর্বিবেচনা করতে পারবেন। আর উদাহরণস্বরূপ যদি বলতে হয়, প্রিভিয়াস যে টপ যেখান থেকে বাজার পড়েছে সেটাও তখন কোথায় অবস্থান করছিল? 65 ডেজ অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট টার্ম আরএসআই। ফলে এরকম কন্ডিশন যদি পুনরায় আবার তৈরি হয়, আমি তো অ্যাটলিস্ট বাজার সম্বন্ধে অ্যাট দ্য হায়ার এন্ড একটু সাবধান থাকতে বাধ্য হব। তো এই ছিল আমার ছোট্ট নিফটির বিশ্লেষণ। আহ, আপাতত ডেলি, উইকলি, মান্থলি, এটাই হচ্ছে আপনাদের উম, চর্চার বিষয়। এবার আপনারা কিভাবে চার্ট ইন্টারপ্রেট করবেন সেটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এইভাবে চার্টটা স্টাডি করে দেখতে পারেন, যেটার রিয়াকশন বা ফল আহ, মোটামুটিভাবে বলা যেতে পারে যে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে আমাদের সাহায্য করতে পারে টু আ পজিটিভ দিক থেকে।
মানে ধরুন 60-40 এরকম একটা রেশিও যদি কেউ ভাবেন যে আমার যদি এইভাবে প্ল্যাটফর্ম আমরা ইউজ করে চার্টগুলো দেখি, শতকরা 60% ক্ষেত্রে দেখা যায় ভিউ পজিটিভ হচ্ছে, শতকরা 40% ক্ষেত্রে দেখা যায় ভেরি কনজারভেটিভ ওয়েতে যে হয়তো কোনো কারণে রং হতে পারে। এবার সবকিছুই বিচার বিবেচনা করবে বাজার, তার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে, এবং পরের সপ্তাহ থেকে যখন বাজার ট্রেডিং সেশন শুরু করবে আমাদের এই চিন্তা ভাবনাগুলো মাথায় রেখে আগামী সপ্তাহ, আগামী মাস অবশ্যই তাকিয়ে থাকতে হবে। তো এই ছিল নিফটি স্পটের আলোচনা। চলুন যাই আমাদের নেক্সট পরবর্তী উল্লেখযোগ্য ইন্ডেক্স, যেটা হচ্ছে ব্যাংক নিফটি, তার আলোচনায়। লাইক নিফটি, ব্যাংক নিফটির চার্টের মধ্যে যে স্ক্রিনটা আমি শেয়ার করেছি, সেই স্ক্রিনের মধ্যে যেটা দেখছেন সেটা হচ্ছে বাঁদিকে ব্যাংক নিফটি স্পট ডেলি, ব্যাংক নিফটি উইকলি এবং ব্যাংক নিফটি মান্থলি। যেহেতু মান্থ ক্লোজিংটা হয়ে গেছে, আজকে আমি মান্থলি ক্লোজিং থেকেই শুরু করছি আমার বিশ্লেষণ। ব্যাংক নিফটিতে আপাতত যেখানে বন্ধ হয়েছে সূচক, সেটা হচ্ছে প্রিভিয়াস মান্থের যে হাইটা আছে তার ঠিক একটু নিচে, বাট সেই হাইটা কিন্তু এখনো ক্রস করতে পারেনি। ক্যান্ডেলস্টিক্সের যারা দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফর্মেশনটাকে কি বলা হয়। তো আপাতত 55,750 এইভাবেই ধরে চলি, 55,750 এর ওপরে এখানে বন্ধ হয়েছে। সিন্স একটা ট্রেন্ডিং যে 13 মান্থের মেনটেন করা, তারপরে লাস্ট 2 মাসে নিচে এসেছিল যথাক্রমে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে আমরা কনজিকিউটিভ ক্লোজিং এ যাচ্ছি, অর্থাৎ এটা একটা সামনে যে একটা পজিটিভ ক্লোজিং, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপরে মান্থলি চার্টের স্ট্রেংথ থাকতে থাকতে মাঝে মধ্যে তো বাজার সূচকের গতিবিধি নিচের দিকেও আসে, আবার ওপরের দিকেও যায়, কিন্তু ওভারঅল যদি আমরা লং টার্ম ট্রেন্ড দেখি তাহলে নিশ্চয়ই আশা করছি বুঝতে পারছেন সূচকের গতিবিধিতে ট্রেন্ড কোন দিকে আছে। এখানে আর বিশেষ করে কিছু অন্য আলোচনা করতে চাইছি না। যা আলোচনা আমাদের নিফটিতে হয়েছে সেইভাবেই যদি এখানে বিশ্লেষণ করেন, তাহলে এখানে যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে অবশ্যই ব্যাংক নিফটির একটা এমএসিডির গতিপথ পরিবর্তন হয়েছে, এটা পজিটিভ দিকে স্লোপটা চেঞ্জ হয়েছে, হায়ার ক্লোজিং মান্থলিতে 13 মান্থের ওপরে মেনটেন করছে। ফলে ক্লাস্টার যেটা আছে সেটা হচ্ছে নিচের দিকে, যদিও ব্যাংক নিফটির 55,000 মানে হচ্ছে বেশ বড়, সেই ক্ষেত্রে ওই 47,800 এই নাম্বারটাকে মনে রাখুন, এটা হচ্ছে আমাদের কাছে মাইলস্টোন। 700 থেকে 800, 100 পয়েন্টের একটা রেঞ্জ। আর হায়ার এন্ডে 56,100 পরে যদি গতিবিধি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটি মান্থলি চার্টেও একটা আবার পজিটিভ ভাইব ক্যারি করবে বলে চার্ট সেরকমই ইন্ডিকেশন দিচ্ছে, বা আমার রিডিং সেটাই আসছে। মাঝখানে স্টপ থাকতে পারে, বাট যদি লং টার্ম চার্ট দেখি তাহলে ব্যাংক নিফটিতে সেরম ভাবে কিছু বলার কিছু নেই। কজ অফ কনসার্ন একটাই থাকতে পারে যে কোনো জিনিস চলছে মানে সেটা তো কন্টিনিউ চলতে পারে না, কোথাও না কোথাও তার একটা পজ আসতে পারে। সেটা কিন্তু আমাদের ডেইলি বা উইকলি চার্ট ঘেঁটে এবং বাজারের সেই সময় সেন্টিমেন্ট কি থাকছে সেটার উপরে বিচার বিবেচনা করতে হবে। তার জন্য আমরা একটু উইকলি চার্টের এবার একটু বিশ্লেষণ করে নিই। উইকলি যে এখানেও সেই একই জিনিস আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু উইকলি ব্রডার ভিউটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কোথাও না কোথাও ওপর দিকে যেতে গিয়ে বারবার লাস্ট প্রায় 4-5 সপ্তাহ ধরে একটা রিজেকশন পাচ্ছে বা একটা সেল অফ আসছে, তারপরে আবার পুনরায় যেহেতু ওভারঅল ট্রেন্ডটা একটু ওপরের দিকে আছে, ফলে কোনো কারণেই সেটা সার্ভাইভ করে যাচ্ছে। ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, টেকনিক্যালসের পরিভাষায় যেটা আমরা সবসময় মেনে। ফলে কোনো কারণে ক্লোজিং যদি 56,100 উইথ ফিলটা 56,150 করতে পারেন, যেহেতু 56,000-এর ব্যাংক নিফটি স্পট আছে, এর ওপরে যদি উইকলি ক্লোজিং থাকে তাহলে সেক্ষেত্রে আরো কিছুটা পজিটিভিটি আমরা হয়তো এই চারটার মধ্যে দেখতে পারি। এখানে এমএসিডির যে অবস্থান সেটাও বোঝা যাচ্ছে যে সেটা এমএসিডি ইন্ডিকেটার মানে প্রাইসের সাথে সাপোর্ট করছে, যেটা একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করার চেষ্টা করছে। ট্রেন্ড ইজ কনসার্ন, ছোট ছোট কিছু চার্টের পর্যবেক্ষণ আছে, যেটা যারা খুব ক্লাসিক্যাল চার্ট প্যাটার্ন বা ক্লাসিক্যাল ভাবে চার্ট দেখেন তাদের চোখে হয়তো ধরা পড়ছে, সেই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমি এখানে সেই প্রসঙ্গে আসছি না, কারণ ইন জেনারেল যারা একটু দেখে বুঝতে পারেন তাদের কথা মাথায় রেখেই বলছি। কজ অফ কনসার্ন কিন্তু হায়ার এন্ডে থাকলেও থাকতে পারে ব্যাক নিফটির পরিপ্রেক্ষিতে।
এবার চলে যাই ডেলি, কমপ্লিকেটেড আবার বলছি। নিফটির ক্ষেত্রে যেমন ডেলি চার্টের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করেছে, মাঝে মধ্যে একবার নিচে আসছে 13-এর নিচে, 13-এর ওপরে, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি মেনটেন করছে। ফলে কোনো কারণে এইখান থেকে যে সাপ্লাইটা এসছিল ওই 56,100-র ওপরে যদি ব্যাংক নিফটি স্পট চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু গতিপথে কিছুটা হলো আবার আহ, ওপরের দিকের জার্নিটা কন্টিনিউ করতে পারে। মানে এখনো পর্যন্ত ট্রেন্ড সেটাই ইন্ডিকেট করছে, আমরা ট্রেন্ড নিয়েই আলোচনা করতে পারি। ইন্ডিকেটর লাইক আরএসআই এবং আরএসআই এর দুটো তাপমাত্রা মাপার যেরকম থাকে, 65 ডেজ ফর দ্য লং টার্ম আর 14 ডেজ ফর ইন্টারমিডিয়েট অ্যান্ড শর্ট টার্ম। তো মোটামুটিভাবে বর্তমানে 65 ডেজ আরএসআই এর ভ্যালু প্রায় 57-এর আশপাশে, অ্যান্ড ক্যালকুলেশন যা গ্রেটার দ্যান 60, আমাদের একটু হলেও বুঝতে হবে যে একটু উত্তাপ বেড়েছে। আর সেক্ষেত্রে যদি কোনো কারণে মোমেন্টাম তৈরি হয়, তাহলে ডেইলি চার্টের পরিপ্রেক্ষিতেও হয়তো 14 ডেজ আরএসআই তখন মোমেন্টামে কোথায় যাবে সেটা বিচার বিবেচনা করতে হবে। এখন থেকে অ্যান্টিসিপেটটা আমি করছি না, তখন আপনারা চার্ট বিশ্লেষণটা করে নেবেন। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যাংক নিফটিও পজিটিভ ভাইব করছে ওপরের দিকে। গতিপথ যতটা চাইছে সেটা যেতে গিয়ে আমাদের আরেকটু পর্যবেক্ষণ করতে হবে যে কোথায় আনচার্টেড জোনে দাঁড়াতে পারে বা পজ পেতে পারে। সেটা একটু ব্যক্তিগত চার্ট দেখার নৈপুণ্য দেখালে হয়তো খুঁজে পেয়েও যেতে পারেন। আমি যতটুকু আমার পরিপ্রেক্ষিতে কিউ দিতে পারলাম, আশা করছি সেটা আপনাদের ভবিষ্যতে কাজে লেগে যাবে। তো এই ছিল ছোট্ট ব্যাংক নিফটির পরিপ্রেক্ষিতে আলোচনা। মেজর সাপোর্ট বা রেজিস্ট্যান্স আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছেন। ওপরে ব্যাংক নিফটির 56,100-র ওপরে চলাটা একটু পজিটিভ দেবে। আর নিফটির মতোই ব্যাংক নিফটি তো এই যে ব্লু লাইনগুলো দেখছেন, এটা যথাক্রমে এই যে ট্রেন্ডটা তৈরি হয়েছে এই ট্রেন্ডের 23% এবং 38%। এটা আপনারা বাড়িতেও ক্যালকুলেট করলে বুঝে যাবেন। তো 23% রাফলি অ্যারাউন্ড 54,100, আর কিছুটা 53,000-এর নিচে ওই 52,800, এই জোনটায় রাফলি 52,800 ধরে চললে এটা হচ্ছে 38% এই র্যালির নিচের দিকটা। তো এই ছিল আজকের একটু আলোচনা। চলুন এবারে আমরা আমাদের নেক্সট সেগমেন্টের দিকে যাই। আশা করছি সূচকের আলোচনাটা শুনলেন। সূচকের গতিবিধি যা আছে তাতে আপনারা যদি এই আলোচনাটা আপনারা বাড়িতে শোনার পর যদি নিজেদের মতো করে দেখেন, বোঝেন এবং অ্যাপ্লিকেশানগুলো আপনাদের নিজেদের মতো করে করেন, আমার মনে হয় না খুব একটা নেক্সট টাইম প্রবলেম হতে পারে। এইভাবেই সূচকটাকে দেখার চেষ্টা করুন। দেখুন, ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা আমি এখানে করতে পারবো না, তবে আমি চেষ্টা করছি, যেহেতু ট্রাই করবো, আমি কথা দিতে পারছি না প্রতি সপ্তাহে আবার যেমন রুটিন ছিল সেই অনুযায়ী আপনাদের ছোটো ছোটো করে হিন্টস দেওয়ার চেষ্টা করবো টেকনিক্যাল, শিক্ষামূলক দিক থেকে, কমপ্লিটলি শিক্ষামূলক দিক থেকে। সেখানে ওই 3 মাসের ডেটা ছেড়েই আমাকে করতে হবে। কিছু টেকনিক্যাল টুলস নিয়ে হয়তো আলোচনা করলাম, টেকনিক্যাল ওয়েট অফ এভিডেন্স নিয়ে আলোচনা করলাম যে এইগুলো ওই সময় এরম ছিল। মানে ধরুন আমি একটা কথায় উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন কোভিডের পর বাজার তো সার্ভাইভ করেছিল। তো যখন কমপ্লিট ট্রেন্ড ডাউন, তখন যদি আমরা কোনো ট্রেন্ডিং ইন্ডিকেটার্সের ওপর ভরসা করে প্রাইস অ্যাকশনকে জাজমেন্ট করি, সেক্ষেত্রে যেমন আমাদের ভুল হয়। তারপরে কোভিডের পর কিন্তু বাজারের গতিবিধিতে পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা 2 মাস পর হলো, 3 মাস পর হলো, কিন্তু আলটিমেটলি পরিবর্তনটা হয়েছিল। তখন যে সমস্ত ওয়েট অফ এভিডেন্স কাজে লাগিয়ে আপনারা যারা ইনভেস্টমেন্ট করেছিলেন, নিশ্চয়ই তাদের রিটার্নগুলো কীরকম এসছে এটা আপনারা নিশ্চয়ই জানেন এবং সেটা ফিল করেছেন। ফলে এবারেও যে বাজার এতটা কারেকশন হয়েছে, অর্থাৎ 26,000 থেকে প্রায় গোল গোল 22,000, 21,800 ধরে নিন, এরপর থেকে বাজার সার্ভাইভ করছে। আগামী সময় কোথায় হাঁটবে, কতটা যাবে, এগুলো যদি একটু প্রপার টেকনিক্যালস দেখেন তাহলে নিশ্চয়ই এগুলো বুঝতে পারবেন বলে আমার ধারণা, যেটা হয়তো অনেকে অলরেডি করছেন। আর একটা ছোট্ট হিন্ট আপনাদের সঙ্গে দিই। আমি মাস 4-5 আগের ধরুন ভিডিওর কথা বলছি, এটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। সেই সময় আমি একটি স্টকের উপর আলোচনা করেছিলাম, স্টকের নামটা তখন বলছিলাম না। বলেছিলাম যদি চার্টটা আপনাদের সঙ্গে আপনি শেয়ার করি আর চার্টিক্যাল ফর্মেশন দেখে
তখন কি মনে হচ্ছিল সেটা আমরা আলোচনা করেছিলাম। সেই জন্য সেই সময় ওই ভিডিওটিতে স্টকটির নাম নিয়ে আমি আলোচনা করিনি। পরবর্তীকালে ওই ভিডিওতেই ওটা নিয়ে আলোচনা করেছিলাম, বাট প্রথমে আমি বলেছিলাম চার্টটা দেখে আপনাদের কি মনে হচ্ছে। এখনও হিন্ট দিয়ে বলতে পারি, এটা আপনারা খুঁজে বার করুন যারা মনে করেছেন। সেই যখন আলোচনা করেছিলাম তখন দাম ছিল ওই 40 থেকে 42 টাকার মধ্যে, খুবই পচা স্টক, মানে পচা স্টক আই মিন টু সে কোনো গ্রেড নেই, আর অথচ একটা বড় গ্রুপের সাথে মানে নামটা জড়িয়ে আছে। পরের দিকে স্টক একটু কারেক্ট করে সমস্ত স্টকের সাথে, বাট এখনও সূচক নতুন হাই করেনি, কিন্তু বেসিক্যালি সেই স্টকটা কিন্তু লাস্ট উইকের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার, এইটুকু হিন্ট দিতে পারি। তাহলে টেকনিক্যালস যদি প্রপার বইতে দেখা যায়, প্রচুর পচা স্টকও কিন্তু 30-40-50% উপরে রিটার্ন দিয়ে চলে যেতে পারে। ফলে সবসময় যে ব্র্যান্ড নেমেই ভরসা রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হিডেন জেমস খুঁজতে গেলে টেকনিক্যালস আমার মনে হয় একটু অ্যাগ্রেসিভ, একটু প্লেন অ্যান্ড সিম্পল চার্ট ফর্মেশন করেও দেখলে এগুলো খুঁজে পাওয়া যায়। তো শেষ করবো একটা জিনিস দিয়েই টেকনিক্যালসের পরিপ্রেক্ষিতে, যে খুব বেশি টেকনিক্যালস দেখতে হবে না, কমপ্লিকেটেড করতে হবে না। যত বেশি অ্যানালিসিস তত বেশি প্যারালিসিস, সিদ্ধান্তে আসতে পারবেন না যে কী করতে হবে। বেসিকটা ধরে রাখুন, সিম্পল অ্যানালিসিস করুন, আমার মনে হয় আগামী দিনে সলিউশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত রাখছি। নেক্সট আবার কোনো এপিসোডে টেকনিক্যালসের উপরই এরকম ছোট করে আমরা আলোচনা করব, এবং কীভাবে টেকনিক্যালস ডেভেলপ হচ্ছে আফটার এ বুল মার্কেট আর আফটার এ বেয়ার মার্কেট, কীভাবে ডাউন ট্রেন্ড ক্যাপচার করতে হচ্ছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তবে শেষ কথা একটাই বলে যাই, কোনো ইন্ডিকেটার, কোনো ধরনের প্রয়োগই কমপ্লিট সলিউশন আপনাকে দিতে পারবে না। অর্থাৎ আপনি একটা ইনস্ট্রুমেন্টের উপরে ভরসা করতে পারেন না, মাল্টিপল ইনস্ট্রুমেন্ট শিখতে হবে টেকনিক্যালসের প্রয়োগে। এক এক সময় এক একটা জিনিসের প্রয়োগটা সঠিকভাবে হয়। মানে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। প্রয়োগটা যদি সিম্পল হয় সিদ্ধান্ত নিতে ইজি হয়, সঙ্গে থাকবে কিন্তু মানি ম্যানেজমেন্ট। চেষ্টা করব নেক্সট উইকে এই মানি ম্যানেজমেন্টের উপরে একটু আলোচনা করার। অর্থাৎ একটা জিনিস যেটা আমাদের হাতের মধ্যে থাকে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আমরা যেহেতু একটা রিস্কি বাজারে ইনভেস্টমেন্ট করছি, সেই রিস্ক ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিকঠাক করি, বাকিটা মনে হয় বাজারের ওপর ছেড়ে দিলে বেটার চিন্তাভাবনা বা বেটার কিছু পেতে আমরা হয়তো আগামী সময় পেতে পারি। আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।